যে গলির কুত্তা, গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল। উনি আসেন না দেশে, আসেন উনি পিস খাচ্ছে আর এনে কিছু মুড়িদ বানাইছি। হাসিনার ছেটকে ডরাই নেই, দেশে বসে আলাপ করছি। দেখুক না 5 আগস্টের আগে কি হয়েছে। যে পার্টি নিষিদ্ধ না, যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি। একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন, এটা আপনি কি করে বলেন? আমি বলেছিলাম এইটা 7 আগস্টের আগে বাংলাদেশে বৈশা কে কত কথা বলছে নিয়ে আসছে আর আমার গুলি দেখেন। আমি হাওয়ায় ভাইসা আসি নাই, জীবনে একবারই মরে মানুষ। উনি কত বড় জ্ঞানী, উনি বিরাট জ্ঞানী। আমি একটা মূর্খ, আমার সঙ্গে আলাপ করুক না বসে বসে। উনি কোন কোন পয়েন্ট আলাপ করেছে আমি আলাপ করি, উনি তো বিশাল জ্ঞানী। ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না, আমি আমার মতো করে আলাপ করবো, করুক না। খালি আমার 2-3 বার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর, এটাই যা সমস্যা। মাসুদ কামাল, একটা ভিন্ন প্রসঙ্গে আসে। আপনি সম্প্রতি বলেছেন মাহফুজ আলমের আওয়ামী লীগ বিষয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে মানে নির্বাচন প্রসঙ্গে আপনি বলেছেন যে মাহফুজ আলম ভোট কি জিনিস জানেন না, জীবনে কখনো নির্বাচন করেননি। এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগ অনলাইনে সিপাহসালার উচ্চারণটা ঠিক করি বলেন, আপনাকে আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন ওনার সম্পর্কে না, আপনি আসলে মানে আমি যেটা বুঝেছি সেটা আমি বলেছি। মানে মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোন অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না ওনারা। আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার, এটা যদি কোনো পলিটিক্যাল পার্টি লিডার বলতো আমি কিছু বলতাম না, যদি আরিফ সোহেল বলতো তো আমি কিছু বলতাম না, কারণ সেটা পলিটিক্যাল আইডিওলজির কথা বলতেছিল। কিন্তু মাহফুজ আলম তো সরকারের একজন উপদেষ্টা, উপদেষ্টা যখন কথা বলতে অথরিটি হয়ে যায়। তা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের জন্য উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না, এটা বলছেন কোন আইনের জোরে? আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল, আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন? নিষিদ্ধ করলে কে করবে? আমি করবো, আমি করতে পারবো না, করলে আপনাকেই করতে হবে। তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ, করলেই তো হয়ে যায়, করলেই তো হয়ে যায়। আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন, নিষিদ্ধ করার পর আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ তো আপনি করছেন, করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না, আমি নামই বলি না ওটার, কারণ তো নিষিদ্ধ সংগঠন, বলবো কেন? আমার কথা হলো কি, একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি, অপছন্দও করতে পারি। যদি অপছন্দও করি আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে। তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই। যে পার্টি নিষিদ্ধ না, যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি। একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন, এটা আপনি কি করে বলেন? আমি বলেছিলাম। এটা শুনে উনি ওই ভদ্রলোক, ওনারও আমি নাম নিতে চাই না, নাম নিয়ে আমার লাভ কি, কারণ উনি তো দেশে থাকেন না। তিনি তো নিষিদ্ধ না, না উনি তো দেশে থাকেন না, উনি দেশে থাকেন ভাই বিদেশ। শুনেন আমি একটা কথা বলি আপনাকে, ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা, গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল। উনি আসেন না দেশে, আসেন আলাপ করি, ওনাকে নিয়ে বসেন এখানে আমার পাশে, বসার আলাপ করি। উনি কত বড় জ্ঞানী, উনি বিরাট জ্ঞানী। আমি একটা মূর্খ, আমার সঙ্গে আলাপ করুক না বসে বসে। উনি কোন কোন পয়েন্ট আলাপ করেছে আমি আলাপ করি, উনি তো বিশাল জ্ঞানী। ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না, আমি আমার মতো করে আলাপ করবো, করুক না। খালি আমার 2-3 বার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর, এটাই যা সমস্যা, আর কিছু হবে না। ওনার কথা তো একটা ফ্যামিলির 2জন লোক বসে একসাথে শুনতে পায় না, 2 ভাই বসে একসাথে শুনতে পায় না। ওই চটি বই সব জায়গায় চলে, ওগুলো আমাকে বুঝায় না। উনি তো ওই ভাষায় আলাপ করে, তোমার সঙ্গে আমি কি আলাপ করবো? উনি পিস খাচ্ছে আর এনে কিছু মুড়িদ বানাইছে, তো ওইগুলি বলে আমার কি। আর আমার আজকে সে থ্রেড দেয়, অমুক করবে তমুক করবে। আর ওই লোকের থ্রেড, হাসিনার থ্রেডকে নিয়ে ডরাই নাই, হাসিনার থ্রেডকে ডরাই নাই, দেশে বসে আলাপ করছি। দেখুক না 5 আগস্টের আগে কি হয়েছে। 5 আগস্টের আগে বাংলাদেশে বৈশা কে কত কথা বলছে নিয়ে আসছে আর আমার গুলি দেখেন। আমি হাওয়ায় ভাইসা আসি নাই, জীবনে একবারই। গণপরিষদ নির্বাচনটা যে কোনো সরকারি করতে পারে, এটা কোনো ব্যাপার না। কারণ গণপরিষদটা করা হচ্ছে কেন, মানে গণপরিষদ করার মানে মূল তাত্ত্বিক কারণটা কি? সেটা হলো গিয়ে যে আমরা একটা সংবিধান করব, সেই সংবিধানটা সেই গণপরিষদে, সেই পরিষদে পাশ হবে। কারণ সংবিধানটা তো আপনি ইচ্ছা করলে আমার চাপাইতে পারেন, এটা তো জনগণের প্রপার্টি, তাই না? আর আপনি জনগণের মতামতটা কিভাবে নেবেন? নেওয়ার একটা পদ্ধতি হলো জনগণ কিছু লোককে নির্বাচিত করবে, সেই লোকগুলো এসে বলবে হ্যাঁ সংবিধানটা ইয়েস অর নো, এই সংবিধানটা গ্রহণ করা যায় কি যায় না, অথবা এই অংশ যায় এই অংশ যায় না, এই তো তারা করবে। তো এটা করার জন্য আপনি সারা দেশব্যাপী একটা নির্বাচন করবেন কেন? ডক্টর ইউনূস যেটা করতে চাচ্ছেন, উনি কি বলেছেন বিবিসির সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন, উনি কি বলেছেন? উনি বলেছেন যে ওনারা সমস্ত সংস্কারগুলি নিয়ে প্রশ্ন উত্তর করেছেন, একটা প্রশ্নের মতো রেখেছেন যে এই একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টের সঙ্গে আপনি একমত অথবা একমত না, অথবা আংশিক একমত, অথবা কি হলে একমত হবেন। এই 4-5টা এই ধরনের প্রশ্ন আছে। ওকে, তাহলে এটা যদি হয়ে যায়, আর একটা কথা হলো এই বিষয়গুলো কি আপনি নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে চান নাকি নির্বাচনের পরে বাস্তবায়ন করতে চান? এইভাবে ডক্টর ইউনূসের বক্তব্য যেটা আমি পেলাম। এখন এই সংবিধান নিয়ে তাই হতে পারে,
সংবিধান এটা একমত কি একমত না, দ্বিমত কি দ্বিমত না, যদি আপনার পলিটিক্যাল পার্টিগুলো মতামত দেন, তা আপনার সংবিধানের ইলেকশন যখন হবে, ইলেকশনের পরে তারা ইলেক্টেড মেম্বাররা ঠিক করবে, তারা তো জনগণের প্রতিনিধি, তারা ঠিক করবে যে এটা তারা গ্রহণ করবে কি করবে না। ইলেকশন কিভাবে হবে তার জন্য তো নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন আছে, তাদের বক্তব্য নিয়ে আপনি আসবেন, আলোচনা করবেন, হয়ে যাবে। এখন গণপরিষদ আপনি করতে যাচ্ছেন কি কেবলমাত্র এই সংবিধানটাকে রেটিফাই করার জন্য। কত টাকা খরচ হবে এই গণপরিষদ ইলেকশন করতে? হবে তো ভাই, প্রায় 1700-1800 কোটি টাকা খরচ একটা ইলেকশন করতে আমাদের এখানে। তো আপনার এই ইলেকশনটা করার প্রয়োজনটা কেন, লাভটা কি? তারও যে বড় কথা, আমাদের দেশের মানুষ কি গণপরিষদ ইলেকশনের সঙ্গে পরিচিত? যখন তার কাছে আপনি ভোট চাইতে যাবেন, কি চাইবেন, কি উপলক্ষে ভোটটা তার কাছে আপনি চাইবেন, এটা কি তারা জানে কখনো? 72 যেটা হয়েছিল সেটা তো ভাই গণপরিষদ ইলেকশন মুখে বলতে পারে, কিন্তু ওই ইলেকশনের পর কি ওই সংসদ ছিল না? ছিল তো। ওটা আদৌ গণপরিষদ ইলেকশন হয় নাই, ওটা জাতীয় সংসদ নির্বাচন নিয়েছে এখানে। কাজে এভাবে বলতে পারেন আপনি অনেক কিছু হতে পারে, কিন্তু আমি মনে করি এটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার কাছে মনে হয়। 70-80 দশকেও চিন্তা হচ্ছে আপনি আপনার আদর্শকে ওই যে এক শব্দে সংজ্ঞায়িত করবেন, ন্যাশনালিজম, সোশ্যালিজম, এরকম। এটার প্রাসঙ্গিকতা এখন আর নাই, আমি মূলত সেটাই বুঝাতে চেয়েছি। তাহলে কিসের প্রাসঙ্গিকতা আমরা দেখতে পাচ্ছি? গণপরিষদের প্রাসঙ্গিকতা। সেটা কেন? কারণ হচ্ছে 24 সালে জনগণ বাংলাদেশে প্রচলিত যে সকল আইন ছিল এবং রেগুলেশনস ছিল সবগুলোকে তারা অস্বীকার করেছে। অস্বীকার করে বলেছে আমরা বাংলাদেশের জনগণ বিদ্যমান সকল আইনকে অস্বীকার করলাম, তাই না? তারা যেভাবে নেমে এসেছেন, কোন প্রকার আইন কি বাংলাদেশের পরে আস্থা আছে? না, তারা এটাকে অস্বীকার করেছেন। এবং তারা রাষ্ট্র পরিচালনার নতুন একটা চিন্তা বা আকাঙ্ক্ষা তারা হাজির করেছেন, রাষ্ট্র এখন একেবারে নতুন ভাবে চলবে। যদি এই আকাঙ্ক্ষাটা প্রকাশিত না হতো তাহলে পূর্ণাঙ্গ গণ অভ্যুত্থান, গণভবন ভেঙে ভিতরে ঢুকে যাওয়া, সংসদ ভেঙে ভিতরে ঢুকে যাওয়া, এটা ঘটে না। একটা সমাজের মানুষ যখন ওই সমাজে প্রচলিত রুলস, রেগুলেশন, কনস্টিটিউশনাল নর্মস কিছু অংশ মানতে আগ্রহী থাকে, তখন কিন্তু তারা এরকম আচরণ করে না। তারা কোনো না কোনো জায়গায় সংযম দেখায়। কখন একটা জনগোষ্ঠীর সকল মানুষ এভাবে নেমে এসে বিদ্যমান ক্ষমতা কাঠামোকে পুরোপুরি অস্বীকার করে, যখন ওই ক্ষমতা কাঠামো তারা পুরোপুরি ছুঁড়ে ফেলতে চায়, তাহলে বিদ্যমান সংবিধান ছুঁড়ে ফেলার আকাঙ্ক্ষা ইতিমধ্যেই চলে আসছে। এখন নতুন সংবিধান, গণপরিষদের নির্বাচন নিয়ে কিন্তু বেশ কিছু মন্তব্য আছে। আপনি জানেন যে এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কি বলেছেন? তিনি বলেছেন যে সংবিধান থাকার পরও কেন গণপরিষদ নির্বাচন প্রয়োজন? যারা এসব প্রশ্ন সামনে আছেন হয় তারা না বুঝে করছেন অথবা তারা গভীর ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে। তো এই জায়গাটাকে আপনারা কিভাবে খণ্ডন করবেন এই ধরনের দাবিকে? আচ্ছা, গভীর ষড়যন্ত্র বলতে কি বুঝিয়েছেন সেটা তো আসলে তাকে ব্যাখ্যা করতে হবে। অনেকেই বলছেন যে গণপরিষদ নির্বাচনের কথা আপনারা বলছেন, এগুলো বলে আসলে জাতীয় নির্বাচনকে আপনারা পিছিয়ে দিতে চান, যেহেতু আপনাদের সময় প্রয়োজন, আপনারা নিজেদের আরো গুছিয়ে নিতে চান। এটা কেন, এটা আমাদের কাছে ঠিক ক্লিয়ার না। গণপরিষদ নির্বাচন যদি তারা রাজি হন, বিএনপি এবং বড় দলগুলো যদি রাজি হয়, আমরা এখনই আলোচনায় বসবো যে গণপরিষদ নির্বাচন কবে করা যায়, কিভাবে করা যায়। পেছানোর তো কোনো কারণই নাই। এমন না যে জাতীয় সংসদ নির্বাচন হলে সেটা আগে হবে, গণপরিষদ নির্বাচন আসলে কিভাবে সম্ভব? মানে এখন একটা সরকার আপনারা গঠন করেছেন, এই সরকার কি গণপরিষদ নির্বাচন করতে পারবে? মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনতে চাই।